নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একজন তান্ত্রিকের লাইফে ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা, তা আবার বাংলাদেশের। বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে, তাই কানে হেডফোন লাগিয়ে নাও। আর হ্যাঁ, গল্পটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো গল্পটা শুরু করা যাক। গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে তান্ত্রিক কৃষ্ণ ঠাকুর দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম তান্ত্রিক কৃষ্ণ ঠাকুর। ছোটোবেলা থেকেই আমি তান্ত্রিকের এইগুলো জানি। আমার বাবা অনেক বড় তান্ত্রিক ছিল, ওনার হাত ধরেই ধীরে ধীরে শেখা, তারপরে দীক্ষা নেওয়া, তারপরে আমি একজন বড় তান্ত্রিক হতে পেরেছিলাম। আমার যখন বয়স 21 কি 22, তখন থেকেই আমি সব মুশকিলে ঝাঁপিয়ে পড়ি। আমি বাংলাদেশের যে ছোট্ট গ্রামটাতে থাকি না, সেখানে কারো কোনো আপদ বিপদ হলে, কেউ ভয় পেলে, কারো জ্বর আসলে বা কোনো রোগ হলে সবার আগে আমাকে ডাকা হয়। তো আর আমি চলেও যাই, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়াটাই তো আমার কাজ। অনেক দূর থেকে গ্রাম থেকে লোক আসতো। মাঝে মাঝে এমনও জিনিস দেখেছি যেটা দেখলে তোমাদের গা হাত পা কাটা দিয়ে উঠবে, হয়তো অনেকে হার্ট ফেলও করবে। জীবনে দেখেছো একটা মানুষ তার ঘাড় বেঁকিয়ে দিচ্ছে, বা অনেক বাজে প্রেতাত্মা হয় যাদের ছাড়াতে গিয়ে তারা আমাকে থ্রেট করে যে পরে পেলে নাকি তারা আমার সর্বনাশ করবে, কিন্তু সেগুলো খুবই ছোট ব্যাপার। আজকে তোমাদের সাথে আমার লাইফে ঘটে যাওয়া একটা অনেক বড় ঘটনা শেয়ার করছি। ঘটনাটা ঘটেছে 2014 সালে। আমি তখন কত বয়স হবে, 27-28। আমি সবে বিয়ে করেছি। বিয়ে করার পরে আমার কাছে রাত 11:30টায় একজন পাশের গ্রাম থেকে আসে। এসে তো সেই দরজায় ধাক্কাধাক্কি করছে। আমি গেটটা খুলে দেখলাম একটা বাচ্চা ছেলে, বয়স কত হবে, আমার থেকে অনেক ছোট, 20, হার্ডলি 20। তো আমাকে বলছে, দাদা আমাকে বাঁচান, আমি খুব বড় বিপদে পড়েছি। ছেলেটাকে দেখে মনে হলো সত্যিই বিপদে পড়েছে। আমি বললাম, কী হয়েছে তোমার? বলছে, আমি এই বিয়ে করেছিলাম, 1 সপ্তাহ হয়েছে। আমার বাড়ি থেকে আমার স্ত্রীকে কেউ মানেনি, তাই আমি পাশের গ্রামে পালিয়ে এসেছিলাম, ভাড়া ছিলাম। 2-3 দিন আগে আমার মা এসেছিল আমার বাড়িতে। উনি বলছিল আমাদের মেনে নিয়েছে, কিন্তু উনি আমাদের একটা সর্বনাশ করে গেছে। আমাদের বাড়িতে উনি কোনো একটা ক্ষতি করেছে, আমি গ্যারান্টি। আমার বউকে এরম করছে, আপনি চলুন। বাচ্চা ছেলেটার কথা শুনে মনে হলো ও খুব অসহায়। সেদিন চলে গেলাম সাইকেল নিয়ে। সবথেকে বড় কথা কী জানো, সেদিন রাস্তাঘাট একদম ফাঁকা, ঝড় বৃষ্টির রাত, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আমরা প্রায় ভিজে গেছি। ওর হাতে ছাতা ছিল, তবুও এত ঝড় বৃষ্টি ছাতা আটকাতে পারলো না। তো কোনো রকম ওর বাড়িতে ঢুকে দেখলাম একদম পাড়ার লোক একদম ভিড় করে রেখেছে, আর মেয়েটার চুলগুলো পুরো খোলা। মেয়েটা দেখতে খুব খারাপ না, হাইটটা শর্টের মধ্যে, ফর্সা করে মেয়েটা। সেই মেয়েটা ওর থেকে আরও ছোট, কত হবে, 18-19 বছর। মেয়েটার চোখগুলো একদম লাল, মুখ দিয়ে লালা ঝরছে, আর না কেমন গোঙাচ্ছে। আমি মেয়েটাকে দেখে প্রথমে একটু অবাক হলাম যে ওর মধ্যে এত রাগ। আমি মেয়েটার মাথা ধরে আমাদের যে মন্ত্রসন্ত্র পড়তে হয় সেগুলো আর আমি গল্পে উল্লেখ করলাম না রিতম। তো আমি ওর মাথা ধরে মন্ত্রসন্ত্র পড়তে শুরু করলাম। তারপরে ও যেটা বললো না, আমি অবাক হয়ে গেলাম। মেয়েটার ওপর একটা ডাইনিকে চালান করা হয়েছিল। ডাইনি বললে ভুল হবে, বাচ্চা একটা মেয়ের আত্মাকে চালান করা হয়েছিল। মেয়েটার বয়স 12 কি 13, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওকে একজন বাজে তান্ত্রিক ধরে রেখেছিল, ধরে মেয়েটার মধ্যে চালান করে। তো আমি যখন মন্ত্রসন্ত্র পড়ছি, আগুন টাগুন জ্বালিয়ে যজ্ঞ করছি, মেয়েটাকে বারবার জিজ্ঞেস করছি চলে যায় এখান থেকে। আর ওই আত্মাটা মেয়েটার মধ্যে দিয়ে বলছে, আমি যাব না, আমি গেলে উনি আমায় মারবে। আমি জিজ্ঞেস করলাম, কে মারবে তোকে? হ্যাঁ, একটা তান্ত্রিক আছে, আমাকে সব সময় মারে, আমাকে ধরে রেখে দিয়েছে। আমি 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 অ্যাক্সিডেন্ট করে মারা গেছিলাম, আমি পার্কে খেলছিলাম, বলটা বাইরে গেল, আমি আনতে গেলাম, আর একটা লরি এসে আমায় মেরে দিল।
মেয়েটার কথা শুনে খুব অবাক হলাম। আমি বললাম, তোকে আমি মুক্ত করে দিচ্ছি, চলে যা। আমি কোনো রকমভাবে সেই রাতে ছাড়ালাম, কিন্তু সেখানেই গল্প যদি শেষ হয়ে যেত, হয়তো আজকে আমার লাইফে এত বড় একটা দুর্ঘটনা আসতো না। পরের দিন সকাল 11টার সময় ছেলেটা আবার আমার বাড়িতে আসে, এসে বলে, আপনি আরেকবার চলুন, আমার বউ ঠিক হচ্ছে না, ওই দেখুন কি করেছে। আমি দেখলাম ছেলেটা নাকি রাতে ঘুমাচ্ছিল, মেয়েটা ওর হাত কামড়ে ওর মাংস তুলে নিয়েছে। আমি দৌড়াতে দৌড়াতে ওর বাড়ি গেলাম, গিয়ে দেখলাম মেয়েটা পাগলের মতো নিজের মাথা দিয়ালে ঠুকছে, মেয়েটার মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ছে। আমি কোনো কিছু না ভেবে কিছু মন্ত্র পড়ে একটা আগুন জ্বালালাম। জ্বালানোর পরে আমি যজ্ঞ করে যেটা বুঝলাম, মেয়েটার বাড়ির মানে মেয়েটা যেখানে ভাড়া থাকছে তার চতুষ্কোণে একটা পেরেক পুঁতে দিয়েছে। আমি বললাম যে তাড়াতাড়ি যাও, ছেলেটা প্রায় খুঁজে যাচ্ছে, পাচ্ছে না। আধ ঘন্টা পরে পেরেকটা পেলো একটা পাড়ার লোক, মানে সবাই মিলে খুঁজছিল। পেরেকটা যখন পেলো না, আমি পেরেকটার মধ্যে কিছু মন্ত্রতন্ত্র করে আমাদের যেগুলো নিয়ম হয়, কালিমার যা নিয়ম মায়ের, সব করে আমি পেরেকটাকে নষ্ট করলাম। গল্প এখান থেকে শুরু হলো। যখন আমি পেটটাকে ছাড়ালাম, প্রেতটার জায়গায় মেয়েটার মধ্যে ভর করলো ওই বাজে তান্ত্রিকটা। ও আমাকে দেখতে পাচ্ছে আর আমি বুঝতে পারছি ওই তান্ত্রিকটা। আমি বলছি, কেন ক্ষতি করছিস তুই, কী চাস? একটা হাসি দিয়ে বলল, আমি আবার কি চাইবো, এই মেয়েটা জানিস কে? আমি বললাম, কে? ও ওই মেয়েটার মধ্যে দিয়ে বলল, এই মেয়েটাকে আমার খুব পছন্দ ছিল, কিন্তু এই ছেলেটা নিয়ে পালিয়ে এলো। তার থেকে বড় কথা, দেখ কি ভাগ্য, এই মেয়েটার মা আমার কাছেই এসছে এদের ক্ষতি করতে, আলাদা করতে। উনি তো জানে না যে আমার এই ছেলেটার উপর কত রক। মেয়েটার দাঁত মুখ খেঁচানো দেখে পাড়ার লোক 2-4 জন একদম পেছনে সরে গেছে। আমি বললাম, এগুলো করে কী লাভ? আর এখন আমি আছি এই মেয়েটার সাথে, দেখি এই বাচ্চাটার কী করে ক্ষতি করিস। তখন হয়তো আমি রক্ত গরমে কথাটা বলে দিয়েছিলাম। তান্ত্রিকটা আমাকে ঘুরিয়ে উত্তর দিল, তোর যা শক্তি না, তার থেকে 10 গুণ আমার বেশি। তুই ওই মেয়েটাকে বাঁচিয়ে নিয়েছিস, আমি জানি। হয়তো আমি আর কোনো ক্ষতিও করতে পারবো না, ওরা হয়তো অনেক দূরে চলে যাবে, কিন্তু তুই তান্ত্রিক, তোকে আমি দেখে রাখলাম। তোর যে আমি কি কি ক্ষতি করব না রে। আমি চিৎকার করে বলে উঠলাম, যা করার করবি যা, যদি আমার কোনো ক্ষতি করতে পারিস তাহলে দেখবো, যা। সেই টাইমে হয়তো রাগের মাথায় আমি বলে দিয়েছিলাম, কিন্তু গণ্ডগোলটা সেদিন থেকে স্টার্ট হলো। মেয়েটা তো ছাড়া পেয়ে গেল, মেয়েটার বাড়ির লোককে ডাক করানো হলো। ছেলেটার যে মা আছে না, ছেলেটার মা প্রথমে মানবে না টানবে না, তারপরে পা হাত পা ধরলাম, আমি পর্যন্ত ধরতে গেছি যে আপনারা কেন একটা ছেলে মেয়ের ক্ষতি করছেন, মেনে নিন ওদের। দেখুন আপনার ছেলের ওই তান্ত্রিক কী করেছে, আপনার ছেলের হাতের মাংস পর্যন্ত তুলে নিয়েছে। কোনো রকম বোঝানোর পরে ওরা মেনে গেল, কিন্তু ছেলেটা তখনও তার মাকে ভরসা করতো না, তাই মেয়েটাকে নিয়ে অন্য জায়গায় চলে গেল। প্রবলেম ওখানে সলভ হলো। 1 সপ্তাহ পরে ছেলেটা আমার কাছে এলো, এসে আমাকে তো মানে ফল টল যা যা নিয়ে আসার আমাকে দিল, দিয়ে আমাকে তো প্রণাম টোনাম করছে। আমি তখন বয়সে 28 বছর বয়স, ওরা আমার কাছে বাচ্চা। তখন আমি ওদেরকে বললাম যে ভালোভাবে থেকো। এখানে যদি গল্প শেষ হতো তাহলেও মানতাম, গল্প এখানেও শেষ হলো না, গল্পটা অন্য দিকে চলে গেল। আমি যখন রাতে একা ফিরতাম কাজ করে, আমার মনে হতো আমার পেছন পেছন কেউ হেঁটে আসছে। আর সেই হাঁটাটা না একটু অন্য রকম, পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি, কিন্তু পেছনে ফিরে দেখছি কেউ নেই। আমি যত আগাচ্ছি তত আমার গা ভার হয়ে যাচ্ছে, আর না কোনো কিছুতে আমি বাধা পেতাম। আমি যেই কাজই করতে যেতাম আমার কাজ হতো না। বাড়িতে আমার ওয়াইফের সাথে আমার প্রচণ্ড অশান্তি লাগতে থাকলো। সব থেকে বড় ক্ষতি সেদিন হলো যেদিন আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, কিন্তু আমাদের বাচ্চা একটা দুর্ঘটনায় নষ্ট হয়ে যায়, প্রথম বাচ্চা। কি করে? আমি আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম চেক আপ করিয়ে, হঠাৎ আমার মানে ওয়াইফের পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। আমি সঙ্গে সঙ্গে হসপিটালে শিফট করি। আমাদের বাংলাদেশে হসপিটালটা অনেকটা দূরে ছিল, আমি কোনো রকম গাড়ি করে নিয়ে যেতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে গেল।
হসপিটালে গিয়ে ডাক্তার যেটা বলল, আমার সারা শরীর সেই টাইমে ভেঙে গেছিলো। আমার ওয়াইফ মানে আমাদের যে বাচ্চা, প্রথম বাচ্চা, সে নাকি আমার ওয়াইফের পেটেই মারা যায়, আর খুব বাজে হিংস্রভাবে মারা যায়। সেটা শোনার পরে না আমার মানে আমি তো কান্নায় ফেটে পড়ি। আমার ওয়াইফ একদম ইয়ে হয়ে যায়। আমার বাড়িতে আমার এক বয়স্ক মা রয়েছেন, মাও একদম কান্নায় ভেঙে পড়েছিল। তো কোনো রকম সব কিছু জড়িয়ে জিনিসটাকে অতটা না দেখে না আমি মুভ অন করলাম। হয়তো সেদিন যদি আমি মুভ অন না করতাম আজকে আমার এত ক্ষতি হতো না। আমি যখন ব্যাপারটাকে আচোকা করলাম তারপর থেকে না আমার দিন ভালো যেত না। ওয়াইফের সাথে ঝগড়া হতো, মায়ের সাথে আমার ওয়াইফের ঝগড়া হতো, যেটা খুব হতোই না বিয়ের প্রথমে। না যখন আমরা বিয়ে করেছিলাম 1-2 বছর এরম কিছু হয়নি, কিন্তু সেই ঘটনার পরে যেটা হতে থাকে খুব বাজে এগুলো। মানে মায়ের সাথে ঝগড়াঝাটি হচ্ছে, আমারও মন মেজাজ ভালো না, মানে সংসারটা একদম ভেসে যাচ্ছে। সেই টাইমে একটা ক্ষতি হলো। আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়ে আমার মাথা ফেটে যায়। আমাকে ওখানকার লোকজন চেনা জানা থাকে, সব ধরে হসপিটালে নিয়ে গেল। আমার মাথায় 2টো স্ট্রেচ পড়ে। সেখানেও জিনিসটা শেষ হলো না। আমার সুগার, প্রেশার, এমনকি একটা টাইম পরে হার্টের রোগ ধরা পড়ে। এমনকি ডাক্তার বলে আমি নাকি বেশি স্ট্রেস নিলে বাঁচবো না। এই জিনিসগুলো হতে হতে না একদিন হঠাৎ করে যখন আমি এগুলোকেও মুভ অন করছি, মানে এতটা দেখছি না, ওষুধ খাচ্ছি, বাড়িতে থাকছি, আমার ওয়াইফ একটু অন্য ব্যবহার শুরু করলো। আমার ওয়াইফ খালি আমাকে মরে যাওয়ার ধুমকি দিত কোনো কারণে, মানে ঝগড়া হলেই বলতো আমি সুইসাইড করব, এই করব, ওই করব। তো একদিন আমি না জিনিসটাকে একটু খেয়াল করলাম, আমার ওয়াইফের ব্যবহার খুব বদলে গেছিলো। প্রথমে মাথায় অনেক দুশ্চিন্তা আসতো, কিন্তু তারপরে একদিন দেখলাম, আমাদের তখন টালির বাড়ি ছিল, রাত 3টে বাজে। আমার ওয়াইফের সাথে আমার তুমুল ঝগড়া হয়েছিল ওই দিন। আমি নিচে শুয়েছিলাম, আমার ওয়াইফ খাটের ওপরে শুয়েছিল। আমি একটা গেটের আওয়াজ পাই। আমি না সেদিন এতটাই আমার মন মেজাজ খারাপ ছিল ওয়াইফের সাথে ঝগড়া হওয়ার পরে, আমি জিনিসটাকে একদম খেয়াল করিনি। মানে আমি ঘুমিয়েছিলাম, কিন্তু বাট সেইভাবে আমার ঘুমটা আসেনি। আমি দেখাচ্ছিলাম আমি ঘুমিয়েছিলাম, মানে ভান করেছিলাম। গেটের আওয়াজটা পেয়ে আমি উঠি, কিন্তু আমার ওয়াইফকে আমি ডাকি না। আমি দেখলাম আমার ওয়াইফ বেরালো, কিন্তু আমি ডাকি না। পেছন পেছন যাচ্ছি, গিয়ে যেটা দেখলাম আমার গা শিউরে উঠলো। আমি বমির পর বমি করছি। আমার বাড়িতে গরু ছিল 4টে। আমার ওয়াইফ একটা গরুর গলা ধরে একদম শুইয়ে দিয়ে ওর গলার একদম ভেতরে হাত ঢুকিয়ে মাংস বের করে করে খাচ্ছে। ওর সারা গায়ে রক্তে মাখা। আমি গল গল করে বমি করছি। ও আমার দিকে ঘুরে তাকালো সঙ্গে সঙ্গে। ওর চোখ অন্ধকার। ও 1 পা 2 পা করে হামাগুড়ি দিয়ে আমার দিকে এগাচ্ছে। আমি মনে হয় প্রথম এরম ভয় পেয়েছিলাম। আমাদের শরীরে একটা বাঁধন থাকে, যে বাঁধনটা যতক্ষণ থাকবে তোমাকে কোনো প্রেত আত্মা কেউ ছুঁতে পারবে না। আমি ওই বাঁধনটা আমার কোমরে ধরে দেখলাম নেই, ওটা ঢিলে হয়ে রয়েছে। আমি বাঁধতে যাব, আমার ওয়াইফ প্রচণ্ড জোরে আমার গায়ে ঝাঁপ দিল। ঝাঁপ দিয়ে আমাকে চড়ের পর চড় মারছে আমার গায়ের ওপরে উঠে। আমি যে চিৎকার করতে যাবো বাবা গো বলে, সেটার সাহস আমার হচ্ছে না। আমার ওয়াইফ ওর 1 হাত দিয়ে না আমার গলা একদম টিপে ধরেছে। আর আমার ওয়াইফ প্রচণ্ড রোগা একজন মানুষ, সে আমার গলা যখন চিপে ধরেছে আমার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। শেষে আমি কিছু না পেয়ে আমার হাতের সামনে একটা লাঠি, ছোট্ট একটা লাঠি, একদম কাঠের মতো বলতে পারো, ওটা দিয়ে আমার ওয়াইফের যে চোখের মধ্যে একটা বাড়ি দিই। ও তখন আমার গলাটা চলে, আমি চিৎকার করে উঠি। আমার মা দৌড়ে আসে, এসে আমার ওয়াইফের দিকে তাকিয়ে আমার মা বুঝতে পারে যে এটা আমার ওয়াইফ না, ওটা অন্য কেউ বসে রয়েছে। আর তার মুখ পুরো রক্তে ভরা। ওই গরুটাকে খেয়েছে। হাতের মধ্যে গরুর যে মাংসের যে জিনিসগুলো থাকে না, নাড়ি বুড়ি সব লেগে রয়েছে হাতে। আমার মুখ, আমি মায়ের দিকে তাকিয়ে করুণার সাথে বলছি মা বাঁচাও। আমার মা কোনো কিছু না দেখে ঘরে দৌড়ায়। আমার একটা মন্ত্রপুত মাটি ছিল, আমার মা দৌড়ে এনে ওটা আমার ওয়াইফের একদম মাথার উপরে ছিটায়। আমার ওয়াইফ তার মধ্যে আমার মাকে তাড়া করে। আমার মা গেটটা আটকে রায়, জানলা দিয়ে ওই মাটিটা ছুঁড়ে মারে আমার ওয়াইফের দিকে। আমার ওয়াইফ ওখানে জ্ঞান হারায়।
ওই দিন সকালবেলা সব লোক চলে আসে আমার বাড়িতে, আমার মা ডাকে, এই হচ্ছে। আমার ওয়াইফ তখনও কিছু জানে না, শুধু না ওর ব্যবহারটা অন্যরকম হয়ে যাচ্ছে, চোখ মুখ ঘোরাচ্ছে, মানে অন্য একটা ব্যবহার করছে, মানে মাথা ব্যথা একদম বেঁকাচ্ছে, মানে ব্যবহারটা না ঠিক নর্মাল মানুষের না। আমি তখন কিছু না ভেবে সিধা মা কালীর মন্দিরে গেলাম, মা কালীর সিঁদুর পরে বসে বললাম যজ্ঞে। আর তখন যখনই আমি যজ্ঞে বসেছি, আমার বউয়ের সেই রাতে আমি যে মানে লাস্ট নাইটে আমি যে আমার বউয়ের রূপ দেখেছি, সেই রূপটা আবার চলে আসে। মাথা ঘোরাচ্ছে, চুল এদিক ওদিক করছে, আর চোখ উল্টে যাচ্ছে বারবার, চোখ উল্টে আর খালি বিড়বিড় করছে, কি একটা বিড়বিড় করছে বোঝা যাচ্ছে না। আর না কিরকম একটা ফুঁসছে, হুম হুম হুম, এরকম একটা পোষণ দিচ্ছে। আর পাড়ার যারা তারা ওকে ধরতে ভয় পাচ্ছে। আমার 2-3 জন বন্ধু ছিলাম, আমি বললাম তোরা ধর, কিচ্ছু হবে না, ও যাতে এইখানে না আসতে পারে। ওরা ওকে ধরে রেখেছে, আর ওরা মানে জিম করা একদম লম্বা চওড়া ছেলে পেলে ওকে ধরে রাখতে পারছে না, 4 জন মিলে। পাড়ার লাস্টে আরও অনেক বয়স্ক কাকু টাকু এ সবাই মিলে ওকে ধরেছে। পাড়ার যে মহিলারা থাকে তারা বন্ধ ধরে রেখেছে, 10-12 জন, ওকে ছাড়াতে পারছে না কেউ, এত গায়ে শক্তি হয়ে গেছে, একটা পাতলা রোগা মেয়ের গায়ে। আমি কোনো রকম করে ওর মাথায় মাটি ছুঁয়ে মন্ত্র পড়লাম। সেইটা আমার লাইফের ভুল ছিল যে আমি সেদিন ওর মাথায় মাটিটা ধরেছিলাম হঠাৎ করে। ওই তান্ত্রিকটা আমার বউয়ের ওপর ভর করে আর বলে, কিরে আমার থেকে আমার ভালোবাসা ছিনিয়েছিস তুই, দেখ তোর থেকে আমি তোর বউ কেড়ে নেব। আমি ওকে বারবার বলতে লাগলাম, আমি তোমার ক্ষতি চাইনি, দেখো আমি কারো ক্ষতি করিনি, ওই বাচ্চা মেয়েটাকে খালি বাঁচিয়েছি। তোকে কি বলেছিলাম বাঁচাতে? তুই তুই খুব দরদ না তোর, এবার দেখ, তুই বলেছিলি না তোর অনেক শক্তি, তোর পেছন পেছন তো তোর ঘরে ঢুকে বললাম, কিছু করতে পারলি? কর, বাঁচা তোর বউকে, বাঁচা, আর না হলে আমার খোঁজ লাগা। আমি কে? সত্যি কথা বলতে আমি সেদিনের পরেও ওই লোকটার খোঁজ পাইনি। আমি অনেক মন্ত্র করছি, কোনো কিছু হচ্ছে না। আমি তখন বুঝতে পারলাম ওই লোকটা সত্যিই আমার থেকে অনেক শক্তিশালী। ও বাজে একটা, কি হয়, ভালো তান্ত্রিক একটা বাজে, কিন্তু বাজেরা ওদেরকেও কিন্তু তোমাদেরকে অনেক মানে মন্ত্রতন্ত্র করতেই হয়, আর আমাদেরকেও তাই করতে হয়, ঠিক আছে? তো ওরা যখন সেই সাধনা করে, ওরা কিন্তু মা কালীরই সাধনা করে, আমরাও তাই করি, কিন্তু ওদের শক্তি আমাদের থেকে বেশি হয়। জানি না কেন, আজও জানি না, ওদের শক্তিটা না আমাদের থেকে একটু বেশি হয়। তো আমি কোনোভাবে ছাড়াতে পারিনি। তো আমি আমার যে গুরু তাকে ডেকে আনি, সেও অনেক চেষ্টা করে, সেও পারেনি। কিন্তু একটা টাইম পরে আমার বউ নর্মাল হয়ে যায়, যখন ওই আমার গুরু আসে, ওর ওপর কিছু যজ্ঞ টজ্ঞ করে, ওকে নর্মাল করে তুলি আমরা। কিন্তু সেটাও আমার লাইফের ভুল ছিল। আমার ওয়াইফ হঠাৎ করে গলায় দড়ি দেয়। এটা ছিল 2015 পড়ার সঙ্গে সঙ্গে জানুয়ারি মাস। 2014 লাস্টের দিকে ঘটনাটা ঘটছিল। 2015তে আমার ওয়াইফ সুইসাইড করে। তারপরে যখন আমি যজ্ঞ টজ্ঞ করি, আমি জানতে পারি আমার ওয়াইফের উপরে একটা খুবই মানে শক্তিশালী পেতনিকে ভর করানো হয়েছিল। ওই বাচ্চাটা, যে বাচ্চার আত্মা ছিল, তাকেও তো আমি মুক্তি দিয়েছিলাম না। তো ওর অনেক রাগ ছিল তান্ত্রিকটা আমার লাইফ থেকে আমার বউকে কেড়ে নেয়। জাস্ট এইটুকু ছিল আমার লাইফের ভৌতিক গল্প। এইটা ভৌতিক গল্প বলতে পারি না কি জানি না, বাট এইটা আমার লাইফের একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল, যে হয়তো আমি মানুষের ভালো করতে গেছি, আমি আমার ওয়াইফকে হারিয়ে ফেলেছি, আমি একা হয়ে গেছি অনেক। আমার ওয়াইফকে আমি খুব ভালোবাসতাম, ও আমায় খুব ভালোবাসতো, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার পুরো সংসার নিঃস্ব করে দিয়েছিল এই একটা ঘটনা। তারপর থেকে আমি আর তান্ত্রিকের কোনো কিছুই করি না। আমার কাছে 1000 লোক এসেও যদি বলে দাদা বাঁচান, আমি যাই না, কারণ আমি আমার ওয়াইফকে হারিয়েছি। তারপরে 2022-এ আমি আমার মাকে হারাই। আজ আমি পুরো নিঃস্ব বাংলাদেশের এক গলিতে পড়ে থাকি। মনে হলো তোমার গল্প শুনে, তুমি একজন নতুন ক্রিয়েটার, আর তোমার গল্প আমার খুব ভালো লাগে। সত্যি তুমি যে কটা গল্প লিখেছো, যে কটা গল্প বলেছো, আমার মন ছুঁয়ে গেছে। লাস্ট গল্পটা স্পেশালি নৈহাটিরটা, জাস্ট এই জন্যই লিখে পাঠালাম। রিতম, তোমার ভিউয়ার্সদের আমার এক্সপিরিয়েন্সটা বলে দাও, যদি ওদেরও ভালো লাগে। থ্যাংক ইউ।
লাস্ট টাইমস মানে নৈহাটির যে গল্পটা আমি বলেছিলাম, দাদা আর বোনের একটা অটেল সম্পর্ক, সেটা তুলে ধরা হয়েছিল। আজকে একজন তান্ত্রিক যে মানুষের ভালো করে বেড়ায়, তার ওয়াইফকেও তাকে হারাতে হয়েছে মানুষের ভালো করতে গিয়ে। গল্পটা খুব সুন্দর ছিল, আর আমি আশা করব এরকম আলো গল্প তোমার কাছে রয়েছে, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে। মানে এই দাদা আমাকে যখন SMS করেছিল, মানে মেল করে লিখেছিল এটা আমার শেষ গল্প, তারপরে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল। আমি দাদাকে বলি, দাদা আরও যদি গল্প থাকে লিখে পাঠাও না তোমার, কারণ গল্পটা খুব ভালো লেগেছিল। তো দাদা বলে যে না, আমি গল্প লেখাও ছেড়ে দিয়েছি, আমার গল্প বলাও মানুষকে ছেড়ে দিয়েছি। তো জাস্ট এটাই বলবো দাদা, থ্যাংক ইউ সো মাচ এই এত সুন্দর গল্প আমাকে গিফট করার জন্য। নৈহাটির গল্পটা আমরা একটা সুন্দর সম্পর্ক পেয়েছিলাম, এটাতেও পেলাম। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, তোমরা যারা এই গল্পটা শুনছো, তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ভয় পাওয়াতে। আজকের জন্য এইটুকু, টাটা।